নেক্সট সুনামি। সুনামির ক্ষেত্রে আমরা দেখতে পাই সুনামি মূলত সমুদ্র উপকূলে ঘটে। অর্থটা কি? দুটো শব্দ থেকে সুনামি শব্দটি এসছে। সুনামি মূলত একটা জাপানি শব্দ, PSU। সু কথার অর্থ হচ্ছে হারবার বা বন্দর, আর NAMI নামি, নামি মানে হচ্ছে ওয়েভ বা ঢেউ। তার মানে সুনামি শব্দের অর্থ বন্দর ঢেউ। অনেকে বলে বন্দর ধ্বংসকারী ঢেউ, কারণ সুনামির একটা ধ্বংসকারী ক্ষমতা আছে, ব্যাপক ধ্বংসকারী ক্ষমতা আছে, সেজন্য বন্দর ধ্বংসকারী ঢেউ। কিন্তু অ্যাকচুয়ালি সুনামি শব্দটার অর্থ হচ্ছে বন্দর ঢেউ। সাধারণত সমুদ্র তলদেশে প্রবল ভূমিকম্পের দরুন একটা বিশাল আকারের সমুদ্র তরঙ্গ যখন উপকূলের দিকে ধেয়ে আসে এবং উপকূলে আছড়ে পড়ে উপকূলের ক্ষয়ক্ষতি ঘটায়, তখন সেই প্রাকৃতিক বিপর্যয়কে আমরা সুনামি বলি। মূলত সুনামি হয় কি করে? এরকম একটা পাত আরেকটা পাতের নিচে প্রবেশ করেছে, কিন্তু সামুদ্রিক পাত, মহাসাগরীয় পাত। আমরা আরো ভালোভাবে বলতে পারি যে অভিসারী মহাসাগরীয় পাত। এরকম অভিসারী মহাসাগরীয় পাত যখন একটা আরেকটা নিচে প্রবেশ করে, তখন দেখা যায় যদি কোনো সময় এই পাতের প্রবেশের পরিমাণটা বেশি হয়ে যায়, গতিবেগটা কিছুটা বেশি থাকে, তখন এই অংশে একটা আলোড়ন তৈরি হয়। এবং এটা হচ্ছে এর নিচের অংশে কেন্দ্রটা থাকে, যেটা উপকেন্দ্র হচ্ছে এটা ওপরের অংশটা। এবং উপকেন্দ্রে যেই আলোড়নটা, যেই কম্পনটা তৈরি হয়, তখন সমুদ্র জল ঘড়ির কাঁটার বিপরীত দিকে এরকম সার্কেল হতে থাকে, এরকম ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে ঘুরতে ওপর দিকে ওঠে। এবং ওপর দিকে ওঠার পর এটার সমুদ্রের গভীরে এটার উচ্চতা থাকে 7 থেকে 8 মিটার। এবং এই উচ্চতায় ওঠার পর এটা উপকূলের দিকে আসে এবং উপকূলের কাছে এর উচ্চতা থাকে 30 থেকে 40 মিটার। নর্মালি কোনো কোনো সময় কিন্তু 100 মিটার উচ্চতারও ঢেউ দেখা গেছে। তাহলে ভূমিকম্পের দরুন সমুদ্রভাগে আলোড়ন সৃষ্টি হয়। মহাদেশীয় অভিসারী পাতের অবস্থানের জন্য এই আলোড়নটার দরুন সমুদ্র ঢেউ উল্লম্বভাবে ওপরে উঠতে থাকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে ঘুরতে, এবং 7-8 মিটার উচ্চতা পর্যন্ত গভীর সমুদ্রে উঠতে দেখা যায়। উপকূলের দিকে যখন ধেয়ে আসে, এর উচ্চতা এবং গতিবেগ দুটোই বৃদ্ধি পায় এবং উচ্চতা প্রায় উপকূলের কাছে 30 থেকে 40 মিটার উচ্চতার দাঁড়ায়। এখন এছাড়া কখনো দেখা যায় মগ্ন আগ্নেয়গিরি, মানে সমুদ্র জলে নিমজ্জিত যে আগ্নেয়গিরি, সেই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের দরুন ভূমিকম্প সৃষ্টি হয়েছে। আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত ঘটেছে, ফলে সেই অঞ্চলের জলরাশি উষ্ণ হয়ে গেছে এবং সেই জলরাশি কম্পনের দরুন আগ্নেয়গিরির যে বিস্ফোরণটা হয়েছে সেটার জন্য সেই জলরাশি উষ্ণ হয়ে গিয়ে প্রবল বেগে উপকূলের দিকে ধেয়ে এসছে এবং সুনামি ঘটিয়েছে। এই দুটো কারণ ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে উপকূলীয় অঞ্চলে ধসের প্রভাবেও সুনামি দেখা যায়। উপকূলীয় অঞ্চলে যদি উপকূলে কোনো কারণে ধস নামে এবং সেই ধস নামার দরুন সমুদ্রবক্ষে যে আলোড়ন সৃষ্টি হয়, তা সুনামি গঠন করতে পারে। এই তিনটে কারণ মূলত সুনামি গঠন করে থাকে। ফলাফলগুলো এমনিতে সোজা। ফলাফলের ক্ষেত্রে আমরা দেখতে পাই জীবনহানি, সম্পত্তিহানি তো কমন। এছাড়া সমুদ্রের জল উপকূলের কোনো জলাভূমিতে এসে লবণাক্ত জলাভূমি গঠন করে। যেমন গুজরাটের ক্ষেত্রে আমরা কচ্ছের রণ দেখতে পাই, লবণাক্ত জলাভূমি। অনেক সময় দেখা যায় সামুদ্রিক জলোচ্ছ্বাসের দরুন জল চলে এসছে, সুনামিতে যে সামুদ্রিক জলোচ্ছ্বাস হচ্ছে তার দরুন জল চলে এসছে কৃষিক্ষেত্রে, এবং জলের সঙ্গে প্রচুর লবণ এসে যাওয়াতে শস্য উৎপাদন হচ্ছে না। ফলে সেক্ষেত্রে কৃষিক্ষেত্রগুলো নষ্ট হয়, শস্য উৎপাদন ব্যাহত হয়। এছাড়া উপকূলীয় অঞ্চলের যে বাস্তুতন্ত্র, সামুদ্রিক বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্র বিনষ্ট হতে পারে। এগুলো মূলত ফলাফলের মধ্যে পড়ে। সুনামির প্রত্যক্ষ অভিজ্ঞতা ভারতেই আছে। 2004 সালের 26শে ডিসেম্বর ভারতে সুনামি ঘটে, যেখানে ভূমিকম্পের মাত্রাও যথেষ্ট বেশি ছিল, 8 রিক্টারের ওপরে। এই রকম প্রাকৃতিক সামুদ্রিক বিপর্যয়কে আমরা মূলত সুনামি বলে থাকি। জাপানে সুনামির পরিমাণ সবচেয়ে বেশি। জাপানে গড়ে প্রতি বছরে 76টা সুনামি দেখা যেতে পারে। এখন এটার পরিমাণ কিছুটা কমেছে, কিন্তু গড়ে 75 থেকে 76টা সুনামি জাপানে দেখা যেতে পারে। এর জন্য জাপানকে সুনামির দেশ বলা হয়। এটা একটু নোট ডাউন করে নিস, জাপানকে সুনামির দেশ বলা হয়। নেক্সট পরেরটা আসছি আমি।
নেক্সট বিষয় ঘূর্ণিঝড়। যে ঘূর্ণিঝড়ের তো একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের কিছুদিন আগেই হয়েছে, আমফান। ঘূর্ণিঝড়ের মূল কারণ কি, বা যদি আমরা কিছু ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করে থাকি ঘূর্ণবাত, ঘূর্ণবাতের কারণ। এখন ঘূর্ণবাত আর ঘূর্ণিঝড় কি এক? ঘূর্ণবাত হচ্ছে একটা টাইপের ঘূর্ণিঝড়, যেমন হ্যারিকেন, টর্নেডো, উইলি উইলি, টাইফুন, এইগুলো কিন্তু এক একটা ঘূর্ণিঝড়। সেরকম ঘূর্ণবাত, সাইক্লোন একটা টাইপের ঘূর্ণিঝড়, ঠিক আছে? অতএব ঘূর্ণিঝড় সৃষ্টির মূল কারণ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। ক্রান্তীয় অঞ্চলে একরকম ভাবে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, নাতিশীতোষ্ণ অঞ্চলে একরকম ভাবে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। তা মূলত তোদের সিলেবাসে ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণিঝড়টাই আছে। কিভাবে তৈরি হয় ঘূর্ণিঝড়? ঘূর্ণিঝড়ের আলাদা কোনো কারণ নেই, কিন্তু দেখ কারণ একটাই লেখা আছে, নিম্নচাপ ও ঘূর্ণি সৃষ্টি। অতএব এটা কারণ হিসেবে কিন্তু কোনো প্রশ্ন আসে না, ফলাফল মাঝে মাঝে দেয় 2 নম্বরের মতো। কি হয়, বা বর্তমানে তো ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে কেন ভারতের বঙ্গোপসাগরীয় উপকূলে? তার প্রধান কারণ হচ্ছে, এরকম ভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে যে ভারতে বর্তমানে বঙ্গোপসাগরীয় উপকূলে ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে কেন? কারণ রিসেন্টলি আমফান তো একটা বড় প্রভাব বিস্তার করেছে পশ্চিমবঙ্গ এবং আশেপাশের, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং আশেপাশের অঞ্চলগুলোতে। মূলত কি হয়, সমুদ্র জলের উষ্ণতা প্রচন্ডভাবে বেড়ে যায় কোনো কোনো সময়। কারণ কি? কারণ জলভাগ আর স্থলভাগের দুটো স্বাভাবিক বৈশিষ্ট্য আছে উষ্ণতা গ্রহণ বা বর্জনের ক্ষেত্রে। জলভাগ যত তাড়াতাড়ি উষ্ণতাকে গ্রহণ করতে পারে, স্থলভাগ তার থেকে আরো তাড়াতাড়ি গ্রহণ করতে পারে উষ্ণতাকে। জলভাগ অনেক ধীরে ধীরে গ্রহণ করে উষ্ণতাকে, তাই ধীরে ধীরে বর্জন করে। এখন গ্লোবাল ওয়ার্মিং এর কিছু কারণের জন্য স্থলভাগের উষ্ণতা যেরকম বেড়েছে, জলভাগের উষ্ণতাও বৃদ্ধি পেয়েছে। এবং সেই উষ্ণতাটা যে বেড়ে গেছে সেটা কমতে অনেক বেশি টাইম লাগে, কারণ স্বাভাবিকভাবে বর্জনের হার তো জলভাগের অনেক কম। সেই জন্য যে উষ্ণতাটা বৃদ্ধি পেয়ে গেছে সেটা কমতে অনেক সময় লাগে। এবার স্বাভাবিকভাবে এই জলভাগের বা সমুদ্র উপকূল অঞ্চলে উষ্ণতা বৃদ্ধি পেলে প্রথমেই একটা লো প্রেশার জোন বা নিম্নচাপ তৈরি হয়, একটা নিম্নচাপ তৈরি। ঠিক আছে? এবার নিম্নচাপ তৈরি হলো, উষ্ণতা প্রচন্ড বেশি, তার জন্য নিম্নচাপ তৈরি হলো। নিম্নচাপ তৈরি হলে কি হবে, যে চারপাশের অঞ্চল থেকে বায়ু ছুটে আসবে এই অঞ্চলটাকে ভরাট করার জন্য। কারণ কোন অঞ্চল পৃথিবীতে বায়ু ছাড়া থাকতে পারে না। কোন একটা অঞ্চলে নিম্নচাপ তৈরি হয়েছে মানে বায়ুর পরিমাণ কম, তাহলে ওই জায়গাটাকে ভরাট করে একটা ব্যালেন্স অবস্থা তৈরি করতে হবে, সেজন্য বায়ুগুলো ছুটে আসে ওই জায়গাটাকে ভরাট করার জন্য। এখন বায়ুগুলো ছুটে আসলেও, বায়ুগুলো যেরকম উষ্ণতারই হোক না কেন, ছুটে আসার পর এখানে যেহেতু উষ্ণতা প্রচন্ড বেশি, তাই তো নিম্নচাপ তৈরি হয়েছে। বায়ুগুলো ছুটে এসে নিজেরাও উষ্ণ হয় এবং হালকা হয়ে আয়তনে বৃদ্ধি পায়। এভাবে আয়তনে বৃদ্ধি পেতে থাকে এবং ঊর্ধ্বগামী হতে থাকে। তার মানে নিম্নচাপের প্রথম কাজটা কি হলো, সমুদ্রভাগে, ক্রান্তীয় অঞ্চলে যেভাবে হয়, সমুদ্রভাগে উষ্ণতার পরিমাণ প্রচন্ড বেশি হওয়ায় ওই অঞ্চলে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে, এবং নিম্নচাপ অঞ্চল যেহেতু তৈরি হয়েছে সেজন্য চারপাশ থেকে বায়ুটা ছুটে আসছে ওই নিম্নচাপ অঞ্চলকে ভরাট করার জন্য। ভরাট করার পর কি হলো, যেহেতু জায়গাটায় উষ্ণতা বেশি, বায়ুগুলো যেগুলো এলো সেগুলো উষ্ণ হলো এবং উপরে উঠে আয়তনে প্রসারিত হলো। এখন এই যে নিম্নচাপ কেন্দ্রটা তৈরি হয়েছে, এটার একটা নাম দেওয়া হয়েছে, এটাকে বলা হয়, এটার নাম দেওয়া হয়েছে ঘূর্ণবাতের বা ঘূর্ণিঝড়ের চক্ষু, আই অফ সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের চক্ষু। এটার কিন্তু ব্যাস বিভিন্ন রকম হতে পারে। এখন এইরকম যে এই যে প্রসেসটা দেখলাম, যে উষ্ণতার দরুন নিম্নচাপ তৈরি হলো। এখন জলভাগে উষ্ণতা বেশি, আমরা কি জানি, বায়ুর জলীয় বাষ্প গ্রহণ ক্ষমতা বায়ুর উষ্ণতার উপর নির্ভরশীল। যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা বায়ু হয়, সে যা জলীয় বাষ্প গ্রহণ করবে, 30 ডিগ্রি সেন্টিগ্রেডে বায়ু হলে তার থেকে বেশি জলীয় বাষ্প গ্রহণ করবে। এখন বায়ুর উষ্ণতা তো এই জায়গায় অনেক বেশি, সেজন্য এই স্থানে কি হয়, সমুদ্র রয়েছে, ফলে জলের তো কোনো অভাব নেই। বায়ু কি করে, এই বায়ুটা উষ্ণ বায়ু হওয়াতে প্রচুর জলীয় বাষ্প গ্রহণ করে এবং দুদিকে দুটো ট্যাঙ্কের মতো জিনিস অ্যাড করে। এগুলাকে বলা হয় ফিডার বলয় বা কুণ্ডলী বলয়। এটা একটা ওয়াটার ট্যাঙ্কের মতো।
এখানে জল থাকে, এবং এই পুরো এরকম যে সিস্টেমটা দেখি, এরকম এরকম অনেকগুলো সিস্টেম তৈরি হয়। এরকম একটা সিস্টেমের পাশে একটা প্রচুর সিস্টেম, এবং সেই সিস্টেমগুলো গুটি গুটি পায়ে স্থলভাগের দিকে এগোতে থাকে। যত এগোতে থাকে তত কি হয়, বারবার স্থলভাগের সঙ্গে ঘর্ষণ ঘটে, এবং এই ফিডার বলয়গুলো থেকে, যেগুলো বৃষ্টি বলয়, সেগুলো থেকে জল পড়তে থাকে, যে এই জন্য আমরা ঘূর্ণিঝড়ে বৃষ্টি দেখি। এবং হাওয়ার যে এই যে ওপরের যে বায়ুটা আছে, সেই বায়ুটা যেহেতু হালকা হওয়ায় গতিবেগ অনেক বেশি হয়, এবং প্রচন্ড গতিতে পুরো সিস্টেমটাকে নিয়ে অগ্রসর হয়, এবং যখনই উচ্চভূমির সঙ্গে স্থলভাগের উচ্চভূমির সঙ্গে ধাক্কা লাগে তখনই জলগুলো পড়তে থাকে। যখন এই ট্যাঙ্ক দুটো, এই বলয় দুটো সম্পূর্ণ খালি হয়ে যায়, শেষ হয়ে যায় জল, তখন দেখা যায় ঘূর্ণিঝড়টা স্থিমিত হয়ে গেছে বা থেমে গেছে। মূলত এই সিস্টেমটার পরিণতি যত তীব্র হয় এবং সংখ্যা যত বেশি হয়, ঘূর্ণিঝড়ের তীব্রতাও তত বেশি হয়। এটার উপরই নির্ভর করে। আশা করি বুঝতে পেরেছিস ঘূর্ণিঝড়। এবার ফলাফলের দিক থেকে দেখ, ফলাফল আলাদা করে যে ফলাফলগুলো আছে সেগুলো প্রত্যেকটাই তোরা জানিস। জীবনহানি, সম্পত্তিহানি কমন ব্যাপার। বন্যা ঘটে, যেটা কিছু ক্ষেত্রে এবারের আমফানের ফলেও ঘটেছে। সামুদ্রিক জলোচ্ছ্বাস, আমরা সবাই জানি সুন্দরবন অঞ্চল এবং কাকদ্বীপ, পাথর প্রতিমা, ঝড়খালি, সুধর্ণখালি, সজনেখালি, গোসাবা, ক্যানিং, এই জায়গাগুলোর অবস্থা বেশ খারাপ সামুদ্রিক জলোচ্ছ্বাসের দরুন। কারণ কি হয়েছে, বন্যার জল এবং সামুদ্রিক জলোচ্ছ্বাসের দরুন বঙ্গোপসাগরের বেশ জলরাশি বৃদ্ধি পাওয়ায় প্রচুর জল জমিগুলোতে ঢুকে ফসলের ক্ষতি করেছে, জমিকে লবণাক্ত করে দিয়েছে। আর পরিবহন যোগাযোগ তো গাছ পড়ে পরিবহন ব্যবস্থা বিকল হয়, যেটা এবারেও হয়েছিল। আর যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও নেটওয়ার্কের প্রবলেমের জন্য তো বেশ কিছু পড়াশোনা তোরা করতেই পারিস নি, অর্থাৎ পরিবহন যোগাযোগের ঘটনাটা খুব প্রত্যক্ষভাবে এবারে বুঝতে পেরেছিস। মূলত ঘূর্ণিঝড় এই কারণ ফলাফল তৈরি করে। এখন কারোর কারোর বইতে দেখবি ঘূর্ণিঝড়ের টাইপগুলোর একটা লিস্ট করা আছে, মানে হ্যারিকেন কোথায় দেখা যায়, টাইফুন কোথায় দেখা যায়, টর্নেডো কোথায় দেখা যায়। যাদের বইতে আছে তারা পড়িস, যাদের বইতে নেই তাদের দরকার নেই। আর উদাহরণ একইভাবে এটা করে রাখিস, যে উদাহরণগুলো বইতে আছে। তবে আমি দুটো জিনিসকে মার্ক করবো, যে দুটো জিনিস অবশ্যই করবি। একটা হচ্ছে 1999 সুপার সাইক্লোন, আর 2020 আমফান। আচ্ছা, এই দুটো ঝড়ের বিবরণ দরকার নেই, কিন্তু কোনটা কোন সালে হয়েছিল। আমফানের ক্ষেত্রে তোরা মাস ডেটটাও জানিস, অর্থাৎ মাস ডেটটাও ইনক্লুড করে নিস নিজেদের লেখার মধ্যে। ব্যাস, আর কিছু নেই ঘূর্ণিঝড় থেকে। পরের পার্টটা আমরা আসছি। নেক্সট আছে হচ্ছে ভূমিধস। আচ্ছা, নেক্সট পরের পার্টটা আমরা আসছি ভূমিধস। ভূমিধসের ক্ষেত্রে কি হয়, কোনো একটা পর্বতের উঁচু অংশ থেকে শিলা, মাটি এগুলো যদি ভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, তাকেই আমরা ভূমিধস বলতে পারি। এখন ভূমির ঢাল বরাবর নিচে নামার ক্ষেত্রে যে শক্তিগুলো কাজ করে সেগুলো বিভিন্ন ধরনের হয়। কোনো কোনো সময় দেখা যায় শুধুমাত্র অভিকর্ষ বলের প্রভাবে নিচে নেমে আসছে, আর কোনো কিছু নয়, কোনো কিছুই কাজ করছে না, জাস্ট মাটির ঢাল বরাবর অভিকর্ষ বলের জন্য নিচে নেমে আসছে। সেইভাবে যদি ভূমিধস হয়, প্রকৃতিকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। এটা একটা বিশেষ টার্ম, মাস ওয়েস্টিং বা পুঞ্জিত ক্ষয়। কিন্তু যদি অভিকর্ষ বলের মাধ্যমে না নেমে জলের দ্বারা বাহিত হয়ে নেমে আসে, হিমবাহের দ্বারা বাহিত হয়ে নেমে আসে, বা বায়ু প্রবাহের দ্বারা বাহিত হয়ে নেমে আসে, তাহলে তাকে কিন্তু ক্ষয়ীভবন বলা হয়। এই তিনটের মাধ্যমে যদি হয় তাহলে ক্ষয়ীভবন, আর যদি অভিকর্ষ বলের মাধ্যমে হয় তাহলে পুঞ্জিত ক্ষয়। এখন পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে তিনটে শক্তি কিন্তু পুঞ্জিত ক্ষয়কে সাহায্য করে: জল, বায়ু, বরফ। এখন দেখ, একটা কনফ্লিক্ট হতে পারে। আমি এখানে বলছি জল, বায়ু, বরফ সাহায্য করে, আবার এখানে বলছি এদের মাধ্যমে হলে ক্ষয়ীভবন। ব্যাপারটা কিরকম? ধর, শিলাস্তর বা মাটি জলের মাধ্যমে বাহিত হয়ে, মানে একদম জলরাশি আসছে তার মাধ্যমে গড়িয়ে গড়িয়ে আসছে, তাহলে ক্ষয়ীভবন। আর যদি পর্বত ঢালটা কিছুটা ভিজে আছে
তার জন্য অভিকর্ষ বলের মাধ্যমে যে নামছে শিলাস্তরগুলো, সেগুলো বেশি স্লাইডিং ফোর্স পাচ্ছে এবং সেজন্য একটু তাড়াতাড়ি নেমে আসছে। তাহলে দেখ, জল কিন্তু এখানে প্রত্যক্ষভাবে সাহায্য করছে না, শুধু ভূমিভাগটা ভিজে আছে, আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছে বা কোনো কারণে ভূমিভাগ ভিজে আছে, সেটা হলে পুঞ্জিত ক্ষয়, জল পুঞ্জিত ক্ষয়কে সাহায্য করতে। কিন্তু জলধারা যদি প্রত্যক্ষভাবে জলের একটা স্রোত আসছে, সে তার মাধ্যমে আসছে, তাহলে সেটা ক্ষয়ীভবন। একইভাবে বরফের স্তর যদি সাহায্য করে তাহলে কিন্তু পুঞ্জিত ক্ষয়, কিন্তু হিমবাহ যদি নিজে গড়িয়ে গড়িয়ে আসে তাহলে কিন্তু সেটা ক্ষয়ীভবন। বায়ুর ক্ষেত্রেও যদি 5 নটের কম বায়ু প্রবাহ, বায়ুর গতিবেগের একক হচ্ছে নট, 5 নটের কম বায়ু প্রবাহ হয়, তাহলে দেখা যায় সেটা পুঞ্জিত ক্ষয়ে সাহায্যকারী বিষয়। কিন্তু যদি প্রবল বায়ু প্রবাহ বহন করে নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্ষয়ীভবন। এই হচ্ছে পার্থক্য। যাই হোক, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে মূলত ভূমিধস ঘটে। এটাকে ক্ষয়ীভবন পুঞ্জিত ক্ষয় কিন্তু সব ক্ষেত্রে আলাদা করা যায় না। অধিকাংশ ক্ষেত্রে ক্ষয়ীভবন আর পুঞ্জিত ক্ষয় বলা হয় একই সঙ্গে ঘটে। এটা একটা সম্মিলিত পদ্ধতি এবং এদের মাধ্যমে ভূমিধস ঘটে থাকে। প্রভাবিত অঞ্চলগুলো তোরা নিজেদের মতো বই থেকে পড়িস, এটার ক্ষেত্রেও একই ব্যাপার। আর কারণগুলোর ক্ষেত্রে প্রথমে অতিবৃষ্টিপাত। অতিবৃষ্টিপাত মানে বৃষ্টিপাতের পরিমাণ যখন বেশি হয় পার্বত্য অঞ্চলগুলোয়, পার্বত্য অঞ্চল ছাড়া তো ভূমিধস দেখা যাবে না, অর্থাৎ পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ যখন বেশি হয় তখন শিলাস্তর মাটি আলগা হয়ে যায় এবং খুব স্বাভাবিকভাবেই পিচ্ছিল ভূমি ঢালের উপর দিয়ে এটা বাহিত হয়ে নিচে আসে প্রবল বেগে, যেটাকে ভূমিধস বলা যায়। অন্যদিকে ভূমি ঢালের যদি নতি বেশি থাকে, মানে ভূমি ঢাল খুব খাড়াই হয়, তাহলে দেখা যায় ভূমিধসের পরিমাণ যথেষ্ট বেশি হয়। এছাড়া দেখা যায় যদি শিলা কিছুটা ভঙ্গুর প্রকৃতির হয়, সাধারণত আমরা ভঙ্গিল পার্বত্য অঞ্চল পাললিক শিলার হয়, যেটা ভঙ্গুর প্রকৃতির হয়, সেই জন্য ভঙ্গুর প্রকৃতির শিলাস্তর যদি হয় তাহলে সেখানে দেখা যায় ভূমিধসের পরিমাণ যথেষ্ট বেশি। আরেকটা পয়েন্ট, প্রস্রবণ ও জলধারা। প্রস্রবণ ও জলধারা মানে হচ্ছে, প্রস্রবণ মানে কিরকম, যে পাহাড়ের যেসব আমরা স্বাভাবিক জলধারা নির্গত হতে দেখি পাহাড়ের ঢাল থেকে, সেই প্রস্রবণ ও জলধারার ক্ষেত্রে পাহাড়ি ঢালের তো বিভিন্ন পাহাড়ি গুহার মধ্যে দিয়ে জল প্রবাহিত হয়ে আসে, ফলে জলের ক্রমাগত প্রবাহের দরুন যখন জলের বেগ বৃষ্টিপাত বা অন্যান্য কারণে বৃদ্ধি পেয়ে যায়, বরফের গলনের দরুন বৃদ্ধি পেয়ে যায়, তখন এই প্রস্রবণ জলধারা অঞ্চলগুলোতে জলের চাপ খুব বেশি থাকে। সেজন্য কি হয়, ওই জলের চাপের দরুন শিলাস্তরগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে মাঝে মাঝে ভূমিধস দেখা যেতে পারে। নেক্সট, পাদমূল ক্ষয়। পাদমূল ক্ষয় মানে হচ্ছে, পাদমূল ক্ষয় মানে কোনো একটা পর্বতের বা একটা ভূমিঢালের নিচের অংশের ক্ষয়। একটা ভূমিঢালের যদি নিচের অংশটা ক্ষয়ে যায় তাহলে উপরের অংশের ভূমিটা তো আর স্থিতিশীল হয়ে থাকতে পারবে না, পড়ে যাবে। যেমন ধর, এই ভূমিঢালটা যদি নিচের অংশটা ক্ষয়ে যায় তাহলে উপরের অংশটা স্থিতিশীল হয়ে থাকতে পারবে না, পড়ে যাবে। এটাকে বলা হয় পাদমূল ক্ষয়। এই পাদমূল ক্ষয় কিন্তু মূলত ঘটায় নদীর প্রবাহ। পাহাড়ি নদীগুলো কি করে, প্রবাহের সময় নিচের অংশটাকে ক্ষয় করে দিল, উপরের অংশটা তো ঝুলে থাকছে, তা উপরের অংশটা কিছুদিন বাদে ভূমিধস ঘটায়। এছাড়া ভূমিকম্প ভূমিধস ঘটাতে পারে। পাহাড়ি অঞ্চলে ডিনামাইট বিস্ফোরণ, মানে রাস্তা রেল লাইন তৈরির জন্য যে বিস্ফোরণ ঘটানো হয়, সেখান থেকে মাঝে মাঝে দেখা যায় ভূমিধস সৃষ্টি হচ্ছে। এগুলো গেল প্রাকৃতিক কারণ। মানবিক কারণের মাধ্যমে বৃক্ষচ্ছেদন, পাহাড়ি ঢাল থেকে গাছ কেটে ফেলার দরুন ভূমিধস দেখা যায়। পাহাড়ি ঢালের ঢালু জমিতে পশুচারণ করলে যে তৃণর আচ্ছাদনটা থাকে, যেটা মাটিকে ধরে রাখবে, সেটা চলে যায়, সেজন্য বৃষ্টিপাত হলেই দেখা যায় ভূমিধস হচ্ছে। এছাড়া মাঝে মাঝে পার্বত্য অঞ্চলে ভার বৃদ্ধির দরুনও ভূমিধস দেখা যায়। ভার বৃদ্ধি বলতে তোর বাড়িঘর তৈরি, হোটেল তৈরি, বিভিন্ন ধরনের টুরিস্ট স্পট তৈরি, এগুলোর জন্য দেখা যায় পার্বত্য অঞ্চলে ভার বৃদ্ধি পেয়েছে, যে জন্য ভূমিধস সৃষ্টি হয়েছে। ফলাফল খুবই কমন। ফলাফলগুলো আমি কিছু বলছি না আলাদা করে, জীবন সম্পত্তি হানি জানিস, পরিবহন যোগাযোগ বিকল হয়ে যাওয়া বুঝতেই পারছিস। কৃষি জমি বলতে গেলে পার্বত্য কৃষি জমির কথা বলা হয়েছে। ভূমিধসের দরুন দেখা যায় পার্বত্য যে ধাপ চাষের জন্য যে কৃষি জমিগুলো তৈরি করা হয়েছে সেগুলো ভেঙে পড়েছে। এছাড়া পার্বত্য নদীতে বন্যা সৃষ্টি হতে দেখা যায় ভূমিধসের দরুন। এই হচ্ছে ভূমিধসের কারণ ফলাফল। আর উদাহরণ তো অবশ্যই বইয়েরটাই পড়বে। নেক্সট, পরের পার্টে আসছি আমরা। আচ্ছা, নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দাবানল। দাবানল বলতে আমরা মূলত বুঝি যে পার্বত্য অঞ্চলে অরণ্য অঞ্চলে আমরা দাবানলের ঘটনা মূলত দেখতে পাই। দাবানলের ক্ষেত্রে দেখা যায় যে গাছের, অরণ্য অঞ্চলে গাছ বা পশু পাখি
প্রাণী এসব বিনষ্ট হয়েছে। দাবানল কিন্তু মনুষ্যসৃষ্ট ঘটনাই অধিকাংশ, তবে কিছু কিছু ক্ষেত্রে প্রাকৃতিকভাবে দাবানল ঘটে। যেমন বজ্রপাতের দরুন কোনো অরণ্যের কোনো একটি গাছে বাজ পড়লে সেই তার মাধ্যমে পার্শ্ববর্তী অঞ্চলে গাছগুলো আগুন লেগে দাবানল ঘটতে দেখা যায়, এটা প্রাকৃতিক কারণ। আর গাছে গাছে ঘর্ষণের মাধ্যমে, শীতকালে যেহেতু গাছ প্রচন্ড শুকনো থাকে, ঘর্ষণের মাধ্যমে কোনো অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হলে সেখান থেকে দাবানল দেখা যায়। এই বজ্রপাত এবং গাছে গাছে ঘর্ষণ, এই দুটো পয়েন্ট কিন্তু প্রাকৃতিক কারণ। বাকি কারণগুলোর মধ্যে অধিকাংশই মানবীয় কারণ। যেমন স্থানান্তর কৃষি, এটা একটা উদাহরণ তো অনেকেই জানিস, ঝুম চাষ, যেটা উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল, গারো, খাসি, জয়ন্তিয়া এই পাহাড়গুলোতে দেখা যায়। আসাম, মেঘালয়ের কিছু অংশ। তা এই স্থানান্তর কৃষিতে কি করা হয়, যাযাবর জাতিরা চাষ করে। তারা কি করে, কোন একটা জায়গায় গিয়ে গাছগুলোকে পুড়িয়ে দেয়, ফলে সেই অঞ্চলে গাছগুলো পুড়ে যাবার দরুন ওই অঞ্চলের জায়গাটা ফাঁকা হয়ে যায়, চাষাবাদের জন্য জমিটা পেয়ে যায়। কিন্তু এই পুড়িয়ে দেবার, এদের ধারণা যে পুড়িয়ে দেবার দরুন যে জৈব অবশেষটা তৈরি হয় সেটা মাটিতে মিশে মাটিকে উর্বর করে। কিন্তু বাস্তবে এই পুড়িয়ে দেবার দরুন তাদের কি হয়, আশেপাশের জঙ্গলের বেশ কিছু ক্ষতি হয়, পশু পাখি এবং উদ্ভিদ নষ্ট হয়ে যায়। ফলে এভাবে স্থানান্তর কৃষি, ভারতের ক্ষেত্রে এটা ঝুম চাষ, এই স্থানান্তর কৃষির মাধ্যমে দেখা যায় দাবানল ঘটছে। এছাড়া কিছু ক্ষেত্রে বসতি স্থাপনের জন্য গাছ কেটে পোড়ানো হয়। পোড়ানোর ক্ষেত্রে মাঝে মাঝে সেই আগুন পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে গিয়ে দাবানল দেখা যায়। পিকনিক বা চড়ুই ভাতিতে যে জঙ্গলের মধ্যে যে আগুন জ্বালানো হয়, সেক্ষেত্রে সেখান থেকে দাবানল সৃষ্টি হতে পারে। এছাড়া বিভিন্ন ধূমপানের অবশিষ্টাংশ, সিগারেট, বিড়ি এসবের অবশিষ্টাংশ থেকে আগুন লেগে দাবানলের সৃষ্টি হতে পারে। আচ্ছা, ফলাফল কি? মূলত পার্বত্য অঞ্চলে বসতি বিনষ্ট হয়, উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু ঘটে, অরণ্যের যে বাস্তুতন্ত্র, কারণ অরণ্যের প্রাণীরা এক একটা নির্দিষ্ট জায়গা থেকে খাদ্য সংগ্রহ করে, কোনো একটা অরণ্যের কিছু অংশের ক্ষতি হলে সেই অংশ থেকে যে প্রাণী খাদ্য সংগ্রহ করতো তাদের খাদ্য শৃঙ্খলটা বিনষ্ট হয়ে যায়, খাদ্য জাল বিনষ্ট হয়, ফলে অরণ্যের বাস্তুতন্ত্রটা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া যে অঞ্চলটায় দাবানল ঘটছে সেই অঞ্চলের মৃত্তিকার উর্বরতা শক্তি ভীষণভাবে কমে যায়, ফলে পরবর্তীকালে সেখানে গাছ লাগালেও সেই গাছগুলোর বৃদ্ধি খুব তাড়াতাড়ি হওয়া সম্ভব নয়। এটা একটা বড় ক্ষতি। এই হচ্ছে মূলত দাবানল অরণ্য অঞ্চলে ঘটে থাকে। হিমানি সম্প্রপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হিমানি সম্প্রপাত মূলত পার্বত্য অঞ্চলে ঘটে। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পার্বত্য ঢাল থেকে ঢাল বরাবর যে বরফের বড় খণ্ড, সেটা নিচে প্রবল বেগে নিচে পড়ে, যাকে আমরা মূলত হিমানি সম্প্রপাত বলে থাকি। এটা একটা হঠাৎ করে ঘটা বা আকস্মিক একটা প্রাকৃতিক বিপর্যয়। সাধারণত কিরকম হয়, ধরা যাক এটা একটা পার্বত্য ঢাল, এই পার্বত্য ঢালে এখানে বরফের স্তর রয়েছে। এবার বরফের স্তরের ওপর যদি ক্রমাগত তুষারপাত ঘটতে থাকে, তাহলে বরফের স্তরের ওপর চাপ বৃদ্ধি পেতে থাকে। এবার কোনো কারণে হিমবাহ ভাঙন ঘটলো। হিমবাহের ভাঙন মানে কিরকম, তাহলে এখান দিয়ে এর ওপর দিয়ে একটা বায়ু প্রবাহিত হলো, যে বায়ুটা উষ্ণ বায়ু, মানে একটা নাম বলছি, এই নামটা সম্বন্ধে সবাই পরিচিত, চিনুক, যাকে স্নো ইটার বা তুষার ভক্ষক বলা হয়। এবার চিনুক যে এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হলো, দেখা গেল যে বরফের স্তরটা এভাবে ভেঙে গেল, উপরের একটা স্তর থেকে গেল, নিচের স্তরটা আলাদা হয়ে গেল, চিনুক মাঝখান থেকে প্রবাহিত হয়ে বেরিয়ে গেছে। এই স্তরটা কি হবে, উপরের স্তরের সঙ্গে তো সঙ্গবদ্ধ অবস্থায় নেই, এ কি করে, খুব তাড়াতাড়ি নিচের দিকে লাফিয়ে পড়ে। এবং নিচে যদি আবার কোনো এরকম স্তর থাকে, এখানে পড়ে প্রথমেই একটা ব্যাপক ভূমিকম্প ঘটে। এই যে বরফের স্তর নিচে, বড় একটা বরফের স্তূপ নিচে পড়া, এটাকেই মূলত বলা হয় হিমানি সম্প্রপাত। এটা তুষারপাতের জন্য হতে পারে, যেরকম হিমবাহের ভাঙনের কথা বললাম, এটার জন্য হতে পারে। কোনো অঞ্চলে ভূমিকম্পের দরুনও বড় হিমবাহের স্তর ভেঙে গিয়ে এরকম ঘটনা ঘটতে পারে। অনেক ক্ষেত্রে এই তিনটে মূলত প্রাকৃতিক কারণ। অনেক ক্ষেত্রে দেখা যায়
স্কি বা আইস স্কুটার যেগুলো অ্যাডভেঞ্চার স্পোর্টের জন্য ইউজ করা হয়, সেই স্কি বা আইস স্কুটার চালানোর জন্য ওই অঞ্চলে বরফের স্তরটা কিছুটা ভেঙে যায়, শিথিল হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়। সেই জন্য দেখা যায় সেখানে হিমানি সম্প্রপাত ঘটেছে। এরকম কিছু ঘটনা দেখতে পাওয়া যায়। ফলাফলের মধ্যে পার্বত্য অঞ্চলে রাস্তাঘাট ভেঙে পড়তে পারে। এছাড়া পার্বত্য বসতি বা যে পার্বত্য জলাধারগুলো তৈরি করা যায় সেগুলোর ব্যাপক ক্ষতি হতে পারে হিমানি সম্প্রপাতের জন্য। জীবন সম্পত্তি হানি একটা কমন ঘটনা। আর দেখ, হিমানি সম্প্রপাত যেরকম ভূমিকম্পের কারণে ঘটতে পারে, সেরকম এরকম বরফের স্তূপ যখন নিচে পড়ে তখন প্রচন্ড জোরে আঘাত করবে নিচের স্তরে, সেই জন্য ভূমিকম্প তৈরিও হতে পারে। অতএব এটা ভূমিকম্পের দরুনও ঘটতে পারে বা এটা ঘটলে ভূমিকম্প সৃষ্টি হতে পারে। এই দুটো ঘটনাই কিন্তু ঘটতে পারে। আচ্ছা, নেক্সট একটা পার্ট আমাদের রয়েছে, পরেরটা তুষার ঝড়, এটা আমি আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, নেক্সট আসছি আমি তুষার ঝড়। তুষার ঝড় বা ব্লিজার্ড। আচ্ছা, ব্লিজার্ড বা তুষার ঝড় কিন্তু একটা স্থানীয় বায়ুপ্রবাহ। মূলত গতিবেগ থাকে 56 থেকে 72 কিলোমিটার পার আওয়ার। আন্টার্কটিকার ক্ষেত্রে গতিবেগ অনেকটাই বেশি, 160 কিলোমিটার পার আওয়ার, কিন্তু এটা একটা এক্সেপশন। আন্টার্কটিকাকে তুষার ঝড়ের দেশ বলা হয় মূলত। আন্টার্কটিকা কিন্তু তুষার ঝড়ের পরিমাণ সবচেয়ে বেশি। স্থায়িত্ব 3 থেকে 5 ঘন্টার বেশি নয়। এই হচ্ছে ব্লিজার্ড বা তুষার ঝড়ের মূল দুটো বৈশিষ্ট্য, গতিবেগ আর স্থায়িত্ব। কারণ তুষার ঝড়ের ক্ষেত্রে কারণ বা ফলাফল কোনোটাই খুব ইম্পর্টেন্ট না, আসলে দুটো মিলিয়ে 2 নম্বরের মতো আসতে পারে। তা কারণটা কি? প্রতীক ঘূর্ণবাতে মূলত তুষার ঝড় দেখা যায়। প্রতীক ঘূর্ণবাতের ব্যাপারটা কি? আমরা যেরকম ঘূর্ণিঝড় বা ঘূর্ণবাতের ঘটনায় বলছিলাম, আগে বলেছি যে নিম্নচাপ তৈরি হয় এবং তার জন্য বায়ু চারদিক থেকে ছুটে আসে, উষ্ণতার দরুন নিম্নচাপ তৈরি হয়। এখানে কি, এটা তো একটু শীতল অঞ্চলে ঘটে, ফলে বায়ুর শীতলতা অনেক বেশি থাকে, ফলে শীতল থাকে বলে এখানে দেখা যায় উচ্চচাপ তৈরি হয়, উচ্চচাপ অঞ্চল তৈরি হয়। এবং উচ্চচাপ অঞ্চল তৈরি হয় বলে প্রতীক ঘূর্ণবাতের ক্ষেত্রে কি হয়, বায়ু প্রবাহটা বেরিয়ে আসতে থাকে, বেরিয়ে বিভিন্ন দিকে যেতে থাকে। কারণ এখানে বায়ুর বেগ খুব বেশি থাকে, ওর জন্য এই একই জায়গা থেকে কি হয়, চারদিকে বায়ুটা ছিটকে বেরিয়ে যেতে থাকে। যখন বেরোতে থাকে, যেহেতু শীতল অঞ্চলে হয়, এখানে বরফ থাকে, সেজন্য বায়ু প্রবাহটা কি বলে, ছোট ছোট বরফের কুচিকে তুলে নিয়ে প্রচন্ড জোরে প্রবাহিত হয়, যেটাকে মূলত তুষার ঝড় বলা হয়। বায়ুর বেগটা তৈরি হয় প্রতীক ঘূর্ণবাতের জন্য, আর বরফের কুচিগুলো পায় যেহেতু স্থানীয় অঞ্চলে শীতলতা দরুন ওখানে এমনিতেই বরফের স্তর থাকে, সেজন্য যে হালকা শুষ্ক বরফ, সেই শুষ্ক বরফগুলোকে তুলে নিয়ে প্রচন্ড বেগে প্রবাহিত হয়ে তুষার ঝড় গঠন করে। এই জন্য ফলাফলের দিক থেকে দেখা যায় শৈত্য প্রবাহ সৃষ্টি হয়, একটা শীতল বায়ু প্রবাহ, জীবন সম্পত্তি হানি ঘটে, এবং যে ফসলগুলো রয়েছে তার উপর বরফের স্তর পড়ে গিয়ে বা বরফের কুচিগুলো পড়ে একটা বরফের চাদর তৈরি করে, যে জন্য ফসলগুলো মারা যায়, এই জন্য ফসল বিনষ্ট হয়। এই তিনটি মূলত এর ফলাফল, যদিও তুষারঝড় এতটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, এবার বলে দিই, এইগুলোর ক্ষেত্রে তোমরা বই দেখলেই বুঝতে পারবি যে যে পয়েন্টে কারণ ফলাফলগুলো বড় করে দেওয়া আছে, সেগুলো ওই 3 নাম্বার 2 নাম্বারের মতো প্রশ্ন আসতে পারে, আলাদা আলাদা, একসঙ্গে এলে 5 নাম্বারের মতো আসতে পারে। মূলত দুর্যোগ বিপর্যয়ের সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট, পার্থক্য খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্থক্যের ক্ষেত্রে পার্থক্যটা 2 রকম ভাবে আসে। ডিরেক্ট পার্থক্য আসতে পারে, অথবা আসতে পারে ওই প্রশ্নটা যেটা আমি একদম ফার্স্ট ভিডিওতে আলোচনা করছিলাম, যে সব বিপর্যয় দুর্যোগ কিন্তু সব দুর্যোগ বিপর্যয় নয়। এটা যখন আসবে তখন তোরা কিন্তু পার্থক্যটাই লিখতে পারিস, কিন্তু ফর্মটা আলাদা হবে। পার্থক্যের ক্ষেত্রে আমরা কিরকম করি, 3টে কলাম করি, বিষয়, দুর্যোগ, বিপর্যয়, 3টে কলাম দিয়ে বিষয়তে লিখলাম ক্ষয়ক্ষতি, ব্যাপকতা, এরকম ভাবে বিষয়গুলো লিখে ব্যাখ্যা করলাম। যখন এই প্রশ্নটা আসবে যে সব বিপর্যয় দুর্যোগ, সব দুর্যোগ বিপর্যয় নয় কেন, তখন তোরা প্রথমে একটা ভূমিকার মতো লিখে পার্থক্যের বিষয়গুলোকেই পয়েন্ট করবি। ধর প্রথম পয়েন্ট করলি ক্ষয়ক্ষতি, কিন্তু পার্থক্যের মতো করে নয়, প্যারাগ্রাফ আকারে লিখবি। ক্ষয়ক্ষতি পয়েন্ট করে, দুর্যোগের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হলেও বিপর্যয়ের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট বেশি, ঠিক আছে? বা দুর্যোগের ক্ষয়ক্ষতি একটা নির্দিষ্ট মাত্রা অতিক্রম করলে বিপর্যয় সৃষ্টি হয়, এই টাইপের কথা। তার মানে তুই এই তুলনাটা ওভাবে করবি প্যারাগ্রাফ করে, এটা শুধু একটু মাথায় রাখিস। এটা কিন্তু একই জিনিস মুখস্থ করতে হবে, একই জিনিস লিখতে হবে, শুধু তোকে দুটো ফর্ম একটু আলাদা, দুটোই কিন্তু 3 নাম্বারের প্রশ্ন। আচ্ছা, কোনো কোনো বইতে বন্যাকে প্রাকৃতিক
না মানবিক, কোন দুর্যোগ বলা যায়, কোন বিপর্যয় বলা যায়, সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন আছে, যে এটা কি একটা ডিবেট টাইপের ব্যাপার। এটা যাদের বইতে আছে পড়বি। বন্যাকে কিন্তু কিছু ভৌগোলিক প্রাকৃতিক, সম্পূর্ণভাবে প্রাকৃতিক বিপর্যয় বলেন, কিছুজন মানবিক বিপর্যয় বলেন। তবে এরা প্রত্যেকেই কিন্তু একটা কমন জায়গায় দাঁড়িয়ে আছেন, যে বন্যা পুরোপুরিভাবে প্রাকৃতিক বিপর্যয় না, মানবিক বিপর্যয় না। বর্তমানে আমাদের কাজকর্মের জন্য প্রচুর বন্যা হয়, অতএব এটা আধা প্রাকৃতিক বিপর্যয় বলা হয়। যদি এই কোশ্চেনটা থাকে পড়িস, না হলে দরকার নেই। আচ্ছা, এবার এই পুরো পার্টটা পড়ার পর তোরা বিপর্যয় ব্যবস্থাপনা পাবি, যেটা একটা 5 নম্বরের কোশ্চেন। বিপর্যয় ব্যবস্থাপনা হায়ার স্টাডিজে 11-12 এটা 7 নম্বরও দেয়। বিপর্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন বিপর্যয় হলে মূলত যে কাজগুলো করা হয় সেটাকে বিপর্যয় ব্যবস্থাপনা বলে, কিন্তু এটাকে 3টে ভাগে ভাগ করা হয়। কিরকম ভাগ? একটা হচ্ছে বিপর্যয়ের আগের ব্যবস্থাপনা, বিপর্যয় হলে কি কি বিপর্যয় আসলে কি কি করব তার আগে ব্যবস্থা করে রাখা, যেমন দুর্যোগ অঞ্চলের মানচিত্র তৈরি করে রাখা, বিপর্যয়ের কোন জায়গায় বিপর্যয় আসতে পারে, বিপর্যয়ের উৎসগুলোকে খুঁজে বার করা, বিভিন্ন পরিকল্পনা তৈরি করে রাখা। এগুলো পয়েন্ট করে সবার বইতে লেখা আছে, আমি এটা জাস্ট মুখে বলছি, তোরা বই থেকে পাবি। এর জন্য বিপর্যয়ের আগে কি কি ব্যবস্থা নেই, আমফানের আগে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল, যে লোকজনকে উপকূল ভাগ থেকে সরিয়ে নিয়ে যাওয়া, এগুলো হচ্ছে পরিকল্পনার কাজ। অর্থাৎ বিপর্যয়ের আগের কিছু কাজকর্ম থাকে, ঠিকঠাক প্রশিক্ষণ, একটা মাইকিং করা, মানে সবাইকে জানানো যে এটা আসবে, তোমরা সাবধান হও, এই টাইপের সতর্কীকরণ ব্যবস্থা। আর দ্বিতীয় পার্টটা হচ্ছে বিপর্যয় কালীন পর্যায়ে, মানে যখন বিপর্যয়টা ঘটছে তখন কি কি কাজকর্ম করতে হবে, সেটার একটা পার্ট। আর থার্ড পার্টটা হচ্ছে বিপর্যয়ের পরবর্তী পর্যায়ে, মানে বিপর্যয় হয়ে গেলে এবার ত্রাণ সরবরাহ, উদ্ধার কাজ, হ্যাঁ, পুনর্বাসন, পুনর্গঠন করা বিভিন্ন জিনিস, এই টাইপের কাজগুলো। এভাবে ওর জন্য মূলত 3 ভাগে ভাগ করা যায়। আমি তোদের একটু পয়েন্টগুলো বলতে পারি। যেমন বিপর্যয় ব্যবস্থাপনা, বিপর্যয়ের পূর্ব পর্যায়ে যেটা করা হয়, মানচিত্র তৈরি করা হয়। বিপর্যয় এই জায়গাগুলো, যেমন এগুলো সমুদ্র উপকূল, এখানে ঘূর্ণিঝড় আসতে পারে, এরকম মানচিত্র তৈরি। ঝুঁকি মূল্যায়ন করা হয়, যে এখানে যদি ঘূর্ণিঝড় আসে, সেকেন্ড পয়েন্ট ঝুঁকি মূল্যায়ন, এখানে যদি ঘূর্ণিঝড় আসে তাহলে আমরা সেটাকে কিভাবে, কতখানি সেটা ক্ষতি করতে পারে, ঝুঁকি কতখানি রয়েছে। থার্ড হচ্ছে পরিকল্পনা গ্রহণ। পরিকল্পনা গ্রহণ কি, যদি এই অঞ্চলে ঘূর্ণিঝড় আসে তাহলে আমাদের ফার্স্ট অ্যাটেম্পটে কি কি কাজ করতে হবে, সেই পরিকল্পনাগুলো নিয়ে নিই। সম্পদের তালিকাকরণ কি কি, 4 নম্বর পয়েন্ট। সম্পদের তালিকাকরণ মানে কি কি সম্পদ রয়েছে এই অঞ্চলে, তার একটা লিস্ট তৈরি করা। সচেতনতা 5 নম্বরে, সচেতনতা প্রদান। 6 প্রশিক্ষণ দান। এগুলো বুঝতে পারছিস যে যদি দুর্যোগ বড় আকারের না হয়, তাহলে মানে বিপর্যয় অবধি না পৌঁছায়, তাহলে মানুষরাই যাতে সেটা সামলাতে পারে সেরকম একটা প্রশিক্ষণ দেওয়া। নেক্সট হচ্ছে সতর্কীকরণ, সতর্ক করতে হবে ওই অঞ্চলে। এই সতর্কীকরণ ব্যাপারটা এখন মূলত 4 ভাগে করা হয়। একটা ট্রেস ইন্ডিকেটর আছে। ট্রেস ইন্ডিকেটর মানে ঘটনাবলীর উৎসগুলোকে ভালোভাবে জানানো। যেমন দেখ, আমরা এই প্রথম একটা বড় সুপার সাইক্লোনের সময় কিন্তু এত আগের থেকে সাইক্লোনের ঘটনা জানা যায়নি, যেটা আমফানের ক্ষেত্রে জানা গেছিল, কারণ এখন ট্রেস ইন্ডিকেটর রয়েছে। বেতার, দূরদর্শন, এগুলোর মাধ্যমে সতর্ক করা হয়। মাইকিং এর মাধ্যমে করা হয়, মাইক নিয়ে প্রচার করা হয়, এই সব জায়গাগুলো করা হয়। আর নেক্সট বিপর্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে, মানে বিপর্যয় যখন চলে, এটা তো আগেরটা বললাম বিপর্যয়ের আগে কি কি ব্যবস্থা করা দরকার। বিপর্যয় চলাকালীন কি, যারা আক্রান্ত হয়েছে তাদের ইমিডিয়েট চিকিৎসা ব্যবস্থা করা, আশ্রয় শিবিরগুলো যাতে ঠিকঠাক আছে, যেগুলো যোগ্য আশ্রয় নিয়েছে সেটা দেখা, বিভিন্ন সংকেত দিয়ে পুরো বিপর্যয়টাকে যতখানি চারপাশের লোকজনকে সাহায্য করা যায় সংকেতের মাধ্যমে সেটা দেখা, একদম জরুরি পরিষেবা যেগুলো আছে সেগুলো প্রদানের ব্যবস্থা করা, এগুলো বিপর্যয় চলাকালীন করা যায়। আর পরবর্তী পর্যায়ের মধ্যে মূলত 4টে কাজ করা হয়। একটা ত্রাণ বন্টন, যে ত্রাণ আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ত্রাণের ব্যবস্থা করা, উদ্ধার করা, বিভিন্ন লোকজন যারা অসুবিধার মধ্যে আছে তাদেরকে উদ্ধার করা, তাদেরকে পুনর্বাসন করা ঠিক জায়গায়, এবং যে ঘরবাড়ি বা গাছপালা ভেঙে গেছে সেগুলো, বা যে অঞ্চলগুলো ভেঙে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে, সেগুলোকে পুনর্গঠন করা। এই হচ্ছে বিপর্যয়ের
ব্যবস্থাপনা। ওর জন্য বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে পদ্ধতিগুলি লেখো, 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। কাকে বলে লিখবি, হাফ নম্বর থাকে। বাকি সব পদ্ধতিগুলো চার্ট একটা করবি আগে, পূর্ববর্তী, চলাকালীন এবং পরবর্তী পর্যায়ে বলে তার আন্ডারে যে যে পয়েন্টগুলো আছে চার্ট করবি, এটার জন্য হাফ নাম্বার। বাকি প্রত্যেকটা 3টে যেহেতু পার্ট হচ্ছে, এই 3টে পার্টের জন্য প্রত্যেকটাতে অন্তত 3টে করে পয়েন্ট মিনিমাম কভার করিস, মানে ব্যাখ্যা করিস। আচ্ছা, এছাড়া আরেকটা যেটা পাবি সেটা হচ্ছে প্রধান প্রধান প্রাকৃতিক বিপর্যয় যেগুলো আছে সেগুলো কিভাবে প্রশমন করা যায়, কিভাবে সেগুলোর হাত থেকে আমরা রক্ষা পেতে পারি, যেগুলো কিভাবে কন্ট্রোল করতে পারি। এটা বিভিন্ন বিপর্যয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম, প্রত্যেকটা দিকে আলাদা আলাদা করা আছে। বন্যা, খরা, অগ্নুৎপাত, ভূমিকম্প এরকম আলাদা করা আছে। প্রত্যেকটা থেকে 2 নম্বরের প্রশ্ন আসে। অর্থাৎ এটার ডিটেলসটাও কিন্তু আলাদা আলাদা দরকার। ওকে, এই মোটামুটি বিপর্যয়, দুর্যোগ বিপর্যয়ের থেকে প্রশ্ন আসে। এছাড়া যদি অন্য কোনো পয়েন্ট, যেমন আমরা যে অন্য পয়েন্টগুলো ধরেছিলাম, নদী পাড় ভাঙন, শিলাবৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টি, শৈত্য প্রবাহ, তাপপ্রবাহ, উষ্ণ সমুদ্র স্রোত, এই যে পয়েন্টগুলো বলেছিলাম, এগুলো সাধারণত অধিকাংশ বইতে নেই। যাদের বইতে আছে তারা জাস্ট রিডিং পড়ে রাখি, যেগুলো থেকে সাধারণত কোনো প্রশ্ন দেয়। ওকে, আমি এগুলো পাঠিয়ে দিচ্ছি, তোরা পর। যদি কারোর কোনো প্রবলেম হয় তাহলে সে আমাকে কল করে জিজ্ঞেস করিস, হোয়াটসঅ্যাপে ওরকম ভাবে প্রশ্ন করিস না, অসুবিধা হয় কল করে আমার সঙ্গে কথা বলে দিস। ওকে।